রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা অটোইমিউন অসুখ, যেখানে জয়েন্ট তার একটা সিম্পটম হিসেবে রিফ্লেকশন হয়। অটোইমিউন অসুখ বলতে আমরা বুঝি সেই সব অসুখ যেখানে বডির ইমিউন সিস্টেম নিজেই নিজের এগেনস্টে লড়াই করছে। এই ইমিউন সিস্টেমের কথা বলতে গেলে যেটা বলতে হয়, প্রতিটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন এই ইমিউন সিস্টেমের কোষগুলো ডেভেলপ করে, তাদের একটা ট্রেনিং হয় কোনটা নিজের এবং কোনটা নিজের নয় সেটা চিনতে শেখানো হয়, এবং তার উপর বেসিস করে পুরো ইমিউন সিস্টেমের স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে। বাচ্চা যখন জন্ম হয় সে এক্সটার্নাল বিভিন্ন জিনিসের প্রতি এক্সপোজড হয়। তখন সে একটা যদি ব্যাকটেরিয়া ভাইরাস বডির মধ্যে যখন ঢুকছে, সে চিনতে পারছে যে না, এটা বডির জিনিস নয়, সেটাকে নষ্ট না করলে বডির ক্ষতি হতে পারে। এই বেসিসে ইমিউন সিস্টেম কাজ করে। কিন্তু এই অটোইমিউন অসুখগুলোতে যেটা মুশকিল হয়, এই ইমিউন সিস্টেমের যে কোষগুলো আছে তারা নিজেই নিজের বডির পার্টকে ফরেন বলে মনে করে, মানে বাইরের জিনিস বলে মনে করে, যার জন্য বডির নিজের জিনিসকে তারা অ্যাটাক করতে শুরু করে। রিউমাটয়েড আর্থ্রাইটিসকে, সেটা অটোইমিউন আর্থ্রাইটিসের মধ্যে সব থেকে কমনেস্ট আর্থ্রাইটিস এটা। এখানে এটা আর্থ্রাইটিসের একটা প্রোটোটাইপ বলা যেতে পারে অটোইমিউন আর্থ্রাইটিস গুলোর মধ্যে, যেখানে তোমার দেহের প্র্যাকটিক্যালি যে কোনো জয়েন্ট এফেক্ট করতে পারে। হাতের ছোট ছোট জয়েন্ট গুলো থেকে শুরু করে বড় জয়েন্ট, পায়ের জয়েন্ট, সমস্ত জয়েন্ট এফেক্ট করতে পারে। আর পাঁচটা আর্থ্রাইটিসের সাথে তফাৎ বলতে, এগুলোকে আমরা ডাক্তারি ভাষায় বলি ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। ইনফ্লামেটরি আর্থ্রাইটিস মানে এই ব্যথাগুলোর নেচার টিপিক্যালি হবে যখন মানুষ রেস্ট করবে তখন ব্যথাগুলো বাড়বে, যখন আবার অ্যাক্টিভ হবে তখন আস্তে আস্তে ব্যথাগুলো কিছুটা কম হবে। বাকি আর্থ্রাইটিস যেগুলো বয়সজনিত কারণে হয়ে থাকে, যেগুলো হাড়ের ক্ষয়ের জন্য হয়ে থাকে, সেই আর্থ্রাইটিস গুলো যখন মানুষ হাঁটাচলা করে, সিঁড়ি ভাঙে, তখন সেই ব্যথাগুলো বাড়ে। কিন্তু এক্ষেত্রে ব্যথাটা ম্যাক্সিমাম অনুভব করবে যখন সকালে ঘুম থেকে উঠছে। তারপরে সেই সময় সে ম্যাক্সিমাম হাতের পায়ের জয়েন্টে পেন, স্টিফনেস, সেই জিনিসটা ফিল করবে। আস্তে আস্তে যত দিন যাবে, হাত পা মুভ করবে, তত সেই ব্যথার পরিমাণটা কমতে থাকে। কারণ কি কি বলা যাবে না এটা, ওই যে বললাম এক কথা, এগুলো অটো ইমিউন অসুখ। অটো ইমিউন অসুখের কারণ যদি বলা হয়, কারণের দুটো তিনটে ভাগ থাকে। মানে কিভাবে একটা অসুখ তৈরি হয় তার প্রসেস থাকে। এর মেজর ব্যাকগ্রাউন্ড কিন্তু একটা জেনেটিক ব্যাকগ্রাউন্ড থাকে। মানে তার বডিতে জিনগুলো যেভাবে অ্যারেঞ্জ হয়ে আছে, এবং সেই স্পেসিফিক অ্যারেঞ্জমেন্টের জন্য যে যে প্রোটিনগুলো তৈরি হচ্ছে, সেই প্রোটিনগুলো কোথাও একটা অ্যাবনর্মাল সিগন্যাল দিচ্ছে, যার জন্য বডি নিজেই নিজেকে চিনতে ভুল করে অসুখটা তৈরি করছে। তাহলে একটা জেনেটিক ফ্যাক্টর অবশ্যই সেখানে দরকার। কিন্তু আবার অন্যদিকে বুঝতে হবে এটা কোনো জেনেটিক অসুখ নয়। জেনেটিক অসুখ বলতে আমরা সেই সব অসুখগুলোকে বলি যেখানে একটা জিন, নির্দিষ্ট একটা জিন ট্রান্সমিট হলে একটা অসুখ হবে। এখানে একটা কোনো নির্দিষ্ট জিন নয়, অনেকগুলো জিনের সমন্বয় থাকে, এবং সেই সমন্বয় ঘটলে তবে যদি অ্যাবনর্মাল প্রোটিন তৈরি করে তবেই অসুখটার উৎপত্তি হবে। তাহলে একটা জেনেটিক কম্পোনেন্ট থাকে, তার সাথে কিছু এনভায়রনমেন্টাল কম্পোনেন্ট থাকে। মানে জিনটা থাকলেই অসুখটা হবে তার কোনো মানে নেই, তার জন্য বিভিন্ন প্রেসিপিটেটিং ফ্যাক্টর থাকে। তার মধ্যে এক্সটার্নাল এনভায়রনমেন্টের মধ্যে যদি বলি, স্মোকিং একটা খুব স্ট্রং প্রেসিপিটেটিং ফ্যাক্টর। যারা স্মোক করেন তাদের দেখা গেছে রিউমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং স্মোক, এনভায়রনমেন্টাল পলিউশনও যার জন্য একটা কারণ এই বিভিন্ন ধরনের অটোইমিউন ডিজিজ ট্রিগার করার জন্য। তাছাড়া কারণ হিসেবে যেটা দেখা গেছে, বিভিন্ন হরমোনাল ফ্যাক্টরও কাজ করে, যার জন্য সাধারণভাবে এই ধরনের সমস্ত অটোইমিউন অসুখ মহিলাদের বেশি হয়ে থাকে। রিউমাটয়েড আর্থ্রাইটিস মানে খুব গ্রসলি কেউ নেগলেক্ট না করলে একদম সুস্থ জীবনযাপন করা যায়। যেটা সমস্যা হয় মানুষ যে ডিজিজ গুলোর অ্যাওয়ারনেস নেই বলে, যেমন জয়েন্ট পেন, যেটা এই আর্থ্রাইটিস মানে অটোইমিউন ডিজিজের মধ্যে যেসব অটোইমিউন ডিজিজ জয়েন্ট এফেক্ট করে, আর্থ্রাইটিস করে, তাদের সুবিধা সেখানে পেনের ইন্টেন্সিটি এবং নেচার এত বেশি হয়, সেখানে মানুষ স্বাভাবিকভাবেই যথেষ্ট সিগন্যাল পায়। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সেটা কি হয়, তারা কিছুদিন ওষুধ খাওয়ার পরে মনে করেন যে না, এখন অসুখটা ঠিক হয়ে গেছে। যেহেতু প্রতিটা বাড়িতে লোকে ওষুধ খাচ্ছে না এই ধরনের রুমাটয়েড আর্থ্রাইটিসে, তার জন্য তার মনের মধ্যে একটা ভয় কাজ করতে শুরু করে যে ওষুধটা খেলে কোনো ক্ষতি হবে কিনা। এবং বিভিন্ন লোক বিভিন্ন ধরনের পরামর্শ দিতে থাকে যে এই ওষুধটা খেলে এই ক্ষতি হবে, কেউ বলে লিভার ক্ষতি হবে, কেউ বলে কিডনি খারাপ হয়ে যাবে। সেই ভয়ে কিন্তু বেশিরভাগ মানুষ ওষুধগুলোকে বন্ধ করে দেয়। না হলে আজকের দিনে যে ধরনের ওষুধপত্র অ্যাভেলেবেল আছে, তাতে রিউমাটয়েড আর্থ্রাইটিসে সুস্থ জীবনযাপন করাটা মোটেই কোনো বড় ব্যাপার নয়। শুধুমাত্র অ্যাওয়ারনেসের অভাব
যে জিনিস আজকে ডায়াবেটিস বা থাইরয়েডের অসুখ হলে লোক কোনো চিন্তা করে না, যে সুগার হলে সুগারের ওষুধ খেতে হবে, সে জানে। কারণ এবং সেটা নিয়ে পরামর্শ দেওয়ার মতন লোকের সংখ্যা কম, কারণ আজকাল সুগার অলমোস্ট প্রতিটা বাড়িতেই সুগার না হলে প্রেশার না হলে থাইরয়েড, কোনো না কোনো ক্রনিক অসুখের জন্য তারা ওষুধ খাচ্ছে। সেজন্য এইগুলোর এখন সেই লেভেলের অ্যাওয়ারনেস তৈরি হয়ে গেছে, যার জন্য মানুষের মধ্যে বিভ্রান্তি কম এই অসুখগুলো নিয়ে। এই ধরনের অসুখগুলোর অ্যাওয়ারনেস নেই, যার জন্য মানুষের বিভ্রান্তিটা অনেক বেশি হয়। তার জন্য তারা ওষুধপত্র ছেড়ে দেয়। ওষুধপত্র ছেড়ে দিলে কিন্তু সেটা অর্গান এফেক্ট করে, এবং সেটা কিছু কিছু ক্ষেত্রে রিউমাটয়েডের ক্ষেত্রে প্রাণঘাতীও হয়ে যায়। এটার জন্য লাইফ লং ওষুধ নিতে লাগবে। মানে এই প্রশ্নটা, আবার বলছি, এই প্রশ্নটা আসছে এখনো, তার মানেই হচ্ছে অসুখগুলো সম্বন্ধে যথেষ্ট অ্যাওয়ারনেস নেই। যেমন ডায়াবেটিস যদি কারোর ধরা পড়ে, সে কিন্তু একবারও প্রশ্ন করে না ওষুধটা কতদিন খেতে হবে। প্রেশার যার ধরা পড়ে সে কখনো জিজ্ঞেস করে না, হার্টের অসুখ হলে কখনো জিজ্ঞেস করে না, থাইরয়েড হলে কখনো জিজ্ঞেস করে না। তো এই সমস্ত অসুখই ওষুধ খেয়ে ভালো থাকার অসুখ। এটাও সেরকম একটা অসুখ যেখানে ওষুধ খেয়ে মানুষকে ভালো থাকতে হবে। একটা টেস্টের মধ্যে যদি বলি, তাহলে একটা ডায়াগনোসিসের জন্য টেস্ট, সেটা দুটো টেস্ট কমার্শিয়ালি অ্যাভেলেবেল, একটা রিউমাটয়েড ফ্যাক্টর বলে টেস্ট হয়, আর একটা অ্যান্টিসিসিভি বলে টেস্ট হয়। টেস্টগুলো নিয়েও মানুষের বিভিন্ন বিভ্রান্তি আছে। এই টেস্টগুলো কিন্তু ওয়ান টাইম টেস্ট। এই টেস্টের শুধুমাত্র ইউটিলিটি যে ডায়াগনোসিসের জন্য, এটা পজিটিভ আছে বা নেগেটিভ আছে কিনা। যদিও রিউমাটয়েড থাকলে 100 জন রিউমাটয়েডের যে 100 জনের টেস্ট পজিটিভ থাকবে এমন নয়, তো সেক্ষেত্রে রিপোর্ট নেগেটিভ থাকলেও রিউমাটয়েড হতে পারে। এইটা একটা ভীষণ জরুরি কথা প্রত্যেকে জানার জন্য। আর দ্বিতীয় যেটা জানার জরুরি, সেটা হচ্ছে রিউমাটয়েড ফ্যাক্টর 100 আছে না 1000 আছে সেই নিয়ে কিচ্ছু যায় আসে না। এটা সুগার বা থাইরয়েড রিপোর্টের মতন নয় যে বেশি থাকলে অসুখটা বেশি, কম থাকলে অসুখটা কম। এরকম আমরা প্রায়ই অনেকের টেন্ডেন্সি দেখি যে রেগুলার চেক করে করে দেখছেন যে রুমেটয়েড ফ্যাক্টর কমলো কিনা, অ্যান্টিসিসিবি কমলো কিনা, সেই নিয়ে তিনি খুব খুশি হচ্ছেন বা দুঃখ পাচ্ছেন। তো সেটার সাথে অসুখের বাড়া কমার একদম কোনো সম্পর্ক নেই। অসুখটা ঠিক আছে কিনা, কন্ট্রোল আছে কিনা, সেটার বেস্ট জাজমেন্ট হচ্ছে বা অ্যাসেসমেন্ট হচ্ছে ক্লিনিক্যালি, যে আপনার দেহের যে জয়েন্ট গুলো ফোলা ব্যথা ছিল, সেই জয়েন্ট গুলোর মধ্যে কোনো ফোলা ব্যথার কোনো লক্ষণ নেই, কোনো ব্যথা নেই, কোনো ফোলা নেই। সেটা হচ্ছে ডিজিজ অ্যাসেসমেন্টের জন্য সব থেকে জরুরি মার্কার। বাকি কিছু ব্লাড টেস্ট আমাদের নিয়ম মাফিক করতে হয়, যেমন সিবিসি বলে কমপ্লিট ব্লাড কাউন্ট, লিভার ফাংশন, ক্রিয়েটিনিন, এইগুলো আমাদের রুটিনলি দেখতে হয়। রিউমাটয়েডের যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলোর ডোজ কিরকম থাকবে না থাকবে, আহ সেইগুলো নির্দিষ্ট করার জন্য আমাদের এই রিপোর্ট গুলো দেখে আমাদের ওষুধের ডোজ গুলোকে ফিক্স করতে হয়। জয়েন্টস যদি বলি, এটা প্র্যাকটিক্যালি সমস্ত জয়েন্টে এফেক্ট করতে পারে। ডাক্তারি ভাষায় আমরা বলি এগুলো অ্যাপেন্ডিকুলার জয়েন্ট, মানে হাতে পায়ের যে জয়েন্ট গুলো আছে, হাতে পায়ের সমস্ত জয়েন্ট এফেক্ট করতে পারে। হাতের ছোট ছোট গাঁটগুলো এফেক্ট করে, রিস্ট করে, এলবো করে, শোল্ডার করে, নি করে, হিপ করে, পায়ের ছোট ছোট পাতার যে আঙুলগুলো আছে সেই জয়েন্ট গুলো এফেক্ট করতে পারে, এবং নেক জয়েন্টও এফেক্ট করতে পারে। ডায়াগনোসিস যদি বলো, মানুষ প্রথম যে সিমটম গুলো দেখে বুঝবে, আবার বলছি, অটোইমিউন ডিজিজের যে আর্থ্রাইটিস হয় সেগুলোকে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস বলা হয়। ইনফ্লামেটরি আর্থ্রাইটিস এর নেচারই হচ্ছে যখন মানুষ রেস্ট করবে তখন ব্যথা বেশি থাকবে, যখন সে অ্যাক্টিভ হয়ে যাবে তখন ব্যথার পরিমাণ কমে যাবে। তাহলে সকালে ঘুম থেকে ওঠার সময় যদি হাত পা বা জয়েন্ট যেগুলো ব্যথা ফোলা হয়েছে সেগুলো যদি আড়ষ্ট ভাব থাকে, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে সেটা একটা রিউমাটয়েডের লক্ষণ। রিউমাটয়েডের কিছু কিছু অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন হয়। কিছু কিছু ক্ষেত্রে একটা জয়েন্ট হয়, হঠাৎ করে একটা জয়েন্ট প্রচন্ড ব্যথা ফুলে গেল, তারপর কিছুদিন পরে সেই জয়েন্টটা 2-3 দিন পরে ব্যথার ওষুধ খেলো না খেলো সেটা চলে গেল। আবার কিছুদিন পরে আবার একটা জয়েন্ট ধরলো, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ব্যথা হয়। সেটা একটা স্পেসিফিক নেচার অফ রিউমাটয়েড বলা হয়, প্যালিন্ড্রোমিক রিউমাটয়েড বলে। সেটাও রিউমাটয়েডের লক্ষণ হতে পারে। এছাড়া রিউমাটয়েডের কিছু কিছু ক্ষেত্রে লাংস এফেক্ট হওয়ার টেন্ডেন্সি থাকে। সেখানে লাংস অটোইমিউন ডিজিজের জন্য লাংস এফেক্ট হলে সেটাকে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বলে। সেখানে শুকনো কাশি, শ্বাসকষ্ট, দীর্ঘদিন ধরে যদি শুকনো কাশি চলতে থাকে, সেটা রিউমাটয়েডের জন্য লাংস এফেক্টের একটা লক্ষণ হতে পারে। এবং আরো যদি অ্যাডভান্স কেস হয় সেক্ষেত্রে নার্ভ এফেক্ট হয়। সেগুলো আজকালকার দিনে আমরা খুব একটা দেখতে পাই না, যেহেতু চিকিৎসাটা খুব উন্নত হয়ে গেছে। এবং অসুখ কন্ট্রোল থাকলে বাকি অর্গানগুলো এফেক্ট হওয়ার টেন্ডেন্সি অনেক কম থাকে, বা নেই, না না থাকে বললেই চলে। এক্সারসাইজ একটা ভীষণ জরুরি, যে মানে যে যে সমস্ত অটোইমিউন ডিজিজে আর্থ্রাইটিস বা জয়েন্টের সিমটম আছে, সেখানে এক্সারসাইজ একটা ভীষণ জরুরি জায়গা।
যত রেগুলার এক্সারসাইজ, এবং সেই এক্সারসাইজ করার জন্য কোথাও যাওয়ার দরকার নেই, রেগুলার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, প্রতিটা জয়েন্টের মুভমেন্ট করা অন্তত 15-20 মিনিট করে, এইগুলো যত মানুষ রেগুলার করবে তত এক্সারসাইজের দিক থেকে ওভারঅল অসুখের জন্য ওষুধের পরিমাণ কম লাগবে। ওষুধগুলো নিয়মিত খেতে লাগবে যেগুলো ডাক্তারবাবু পরামর্শ দিচ্ছেন। এবং আজকের দিনে জানবেন যে এই রিউমাটয়েডের চিকিৎসার জন্য প্র্যাকটিক্যালি স্টেরয়েড বা ব্যথার ওষুধের দরকার পড়ে না। সেই স্টেরয়েড বা ব্যথার ওষুধ নিয়ে মানুষের একটা ভীষণ ভীতি আছে, কিন্তু প্র্যাকটিক্যালি আজকের দিনে রিউমাটয়েডের জন্য স্টেরয়েড বা ব্যথার ওষুধ দীর্ঘদিন খেয়ে যাওয়ার কোনো কোনো দরকার পড়ে না। আর ওষুধগুলো নিয়মিত খেলে গ্র্যাজুয়ালি কিন্তু ওষুধের পরিমাণ কমে যায়। সেক্ষেত্রে অনেক অল্প ওষুধেই, রেগুলার এক্সারসাইজ করলে এবং ওষুধগুলো নিয়মিত খেলে অল্প ওষুধেই একদম সুস্থ জীবনযাপন করা যায়। অ্যাভয়েড বলতে যেটা করা উচিত সেটা, স্মোকিং যদি কেউ করেন সেটা অ্যাভয়েড করা উচিত। খুব বেশি এক্সেসিভ ফ্রাইড ফুড অ্যাভয়েড করা উচিত। প্রসেসড ফুড যেগুলো, সেগুলো খুব হিউজ কোয়ান্টিটিতে অ্যাভয়েড করা। কিন্তু আমরা নর্মাল সাধারণভাবে যে ধরনের খাবার দাবার খেয়ে ইন্ডিয়ানরা অভ্যস্ত, সেই নর্মাল খাওয়া দাওয়া যদি খাওয়া যায় তাহলে প্র্যাকটিক্যালি কিছু অ্যাভয়েড করার দরকার পড়ে না, পরিমিত পরিমাণে সবকিছুই খাওয়া যাবে। স্মোকিং একটা অসম্ভব স্ট্রং ট্রিগার, স্মোকিংটাকে অ্যাভয়েড করতে হবে, বাকি আর কোনো কিছু অ্যাভয়েড করার দরকার পড়ে না।